ঘি দিয়ে ভাজ নিমের পাত, নিম না ছাড়েন আপন জাত। করালি হলো নিম আর ঘি হলো বনোয়ারির উদার স্নেহ। কথাটা বললে নিম তেলে পানু। সকলের আজ যাবার কথা জাঙলে ঘোষ বাড়ি, বনোয়ারির মনিব বাড়ির ঘর ছাওয়াতে। ঘোষেদের বাইরের বাড়িটার নাম বাংলা কুঠি। একতলা লম্বা ঘরখানি সাহেবদের ডাক বাংলার ফেশানে তৈরি করেছেন মাইতো ঘোষ মহাশয়। চুনকাম করিয়েছেন, মেঝে বাঁধিয়েছেন, দরজায় জানলায় সবুজ বিলাতি রং দিয়েছেন। ভিতরে ঘরজোড়া চাঁদোয়া খাটিয়েছেন যাতে না চাল কাঠামো দেখা যায়, টানা পাখাও খাটিয়েছেন। বাহারের ঘর, জাঙলে লোকের কুটুম সজ্জন এলে ওইখানেই বাসা দেওয়া হয়। যাদের বাড়ির কুটুম তাদেরই রাখাল অথবা মানদের অথবা কৃষাণের ছেলে ওই কাহার নন্দনী কেউ বারান্দায় বসে টানা পাখা টানে। কাজেই ঘরখানার সবকিছু কাহার পাড়ার নখদর্পণে। সেই ঘরখানা এবার ছাওয়াবার কথা নয়, কিন্তু হঠাৎ সেদিন হনুমানের সন্ন্যাসীর দলে যুদ্ধ লেগে ধমাধম লাফিয়ে ঘরখানার চাল একেবারে তছনছ করে দিয়েছে। হনুমানের সন্ন্যাসীর দল খেপলে ভীষণ ব্যাপার। সাধারণ হনুমানের দলে থাকে 20-50টা হনুমতি, তাদের দলপতি থাকে এক বিরাট হনুমান। কাহারেরা বলে গাঁদা হনুমান। এই লম্বা, এই সাদা, দাঁতে দাঁতে অনবরত শব্দ করছে কটকট কটকট, খেঁকাচ্ছে খ্যাঁক খ্যাঁকর খ্যাঁক। মধ্যে মধ্যে গম্ভীর গলায় উপ উপ শব্দ করে লাফ দিয়ে চলেছে এ ডাল থেকে ও ডাল, এ গাছ থেকে ও গাছ, গাছ থেকে পাশের ঘরের চালে ধম করে লাফিয়ে পড়ছে। দলের মধ্যে দ্বিতীয় পুরুষ হনুমান নাই। দলের প্রতিটি হনুমতি প্রসব করে তার সন্তান। সে তীক্ষ্ণ দৃষ্টি রাখে, প্রসব হলেই সর্বাগ্রে সে খবর নেবে বাচ্চাটা হনুমান না হনুমতি। হনুমতি হলে থাকবে, হনুমান হলে সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ নোকে বাচ্চাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেঁড়ে ফেলবে। পুরুষ সন্তান হলে হনুমতি পালায়, এখানে ওখানে লুকিয়ে থেকে সন্তানকে খানিকটা বড় করে ওই সন্ন্যাসীর দলে সমর্পণ করে আবার ফিরে আসে নিজের দলে। সন্ন্যাসীর দলের দলপতির সঙ্গে মধ্যে মধ্যে এই দলের দলপতি যুদ্ধ বাঁধে, ভীষণ যুদ্ধ, আঁচড় কামড় চর চাপড়, সে রক্তারক্তি ব্যাপার। এ ওর টুটি কামড়ে ছিঁড়ে দিতে চায়, এ ওর বুকে নখ বসিয়ে কামড়ে ছিঁড়ে দিতে চায় তার হৃৎপিণ্ড। উপ উপ শব্দে আকাশ বাতাস কেঁপে ওঠে, গোটা গ্রামের চাল তছনছ হয়ে যায়। দুপ দাপ শব্দে এ চাল থেকে ও চালে লাফ দিয়ে এ ওকে ও একে অনুসরণ করে। সঙ্গে সঙ্গে চারিপাশে সন্ন্যাসীর দল উৎসাহ ভরে আক্রোশ ভরে লাফ মারে। হনুমতির দলও লাফ দিয়ে এ চাল ও চাল করে ফেরে। তারা লাফ দেয় উৎসাহে এবং আশঙ্কায়। একজন হার না মানা অথবা না মরা পর্যন্ত যুদ্ধ থামে না। এক নাগারে 3 দিন 4 দিন যুদ্ধ চলে। এর উপায় নাই, প্রতিবিধান নাই। মাইতো ঘোষের বন্দুক আছে, তিনি আক্রোশে গুলি করতে চেয়েছিলেন, কিন্তু বাড়ির লোক গ্রামের লোকে দেয় নাই। হনুমান, বীর হনুমান, রামচন্দ্রের বাহন, তিনি তাদের দিয়ে দিয়েছেন গাছের ডাল এবং ঘরের চালের রাজত্ব। মানুষের ফসলের একটা ভাগও তাদের দিয়ে গিয়েছেন। উনিরা হলেন পবন নন্দন। ওদের মারলে পবন ঠাকুর মেঘ আনবেন না সে অঞ্চলে, অনাবৃষ্টি হবেই। বনোয়ারিও হাত জোর করেছে মাইতো ঘোষকে, জল না হলে জাঙলের সদগোপেরা তবু বাঁচবেন। ঘরে ধান আছে, টাকা আছে, কিন্তু কাহারদের যে সর্বনাশ, তারা খাবে কি? স্ববংশে স্বগোষ্ঠী অনাহারে শুকাবে যে। সে তাকে প্রতিশ্রুতি দিয়েছে, গোটা কাহারপাড়া একত্র করে 3 দিনে ঘরখানাকে ছাইয়ে দেবে। ঘোষ জোর তাগিদ দিয়েছেন পরশু। কলকাতা থেকে তার এক বন্ধু আসছেন মেয়ে ছেলে নিয়ে। বোমার ভয় কলকাতা থেকে আসবেন, যুদ্ধ যতদিন না মেটে বাস করবেন, সুতরাং ঘরে লাগতেই হবে। গতকাল থেকেই তিনি লাগবার জন্য বলেছিলেন, কিন্তু আর এক মণ্ডলের ঘরে লেগেছিল। ঘর আচ্ছাওয়া হয়ে রয়েছে, তাই কালকের দিনটি ছুটি করে নিয়েছিল বনোয়ারি। আজ লাগবে, শপথ করে এ কথা বলে এসেছে। সকালেই সকল কাহার বুড়ো যুবা এসে জুটেল। এলো না মাতলা নটবর ফড়িং হেবো। করালির কথা আলাদা, সে চন্দনপুরে খাটে, কাহার পাড়ার কাহার হয়েও কাহার নয়,
এক গাছের ফল বটে, কিন্তু নিজেই বোঁটা ছিঁড়েছে। কিন্তু 4-4টে জোয়ান ছোকরা এলো না কেন? আর কেন? তারা 4 জনে করালির সঙ্গে চন্দনপুরে গিয়েছে, রেলে কাজ নেবে। নিয়ে গিয়েছে করালি। দলের সকলে ঘাড় নাড়লে, দীর্ঘ নিঃশ্বাস ফেললে। বনোয়ারি গুম হয়ে বসে রইল কিছুক্ষণ। নিম তেলে পানা সুযোগ বুঝে বললে, ঘি দিয়ে ভাজো নিমের পাত, নিম না ছাড়েন আপন জাত। বনোয়ারি উত্তর দিতে পারলে না কথাটার। ঘোষ মহাশয়ের ঘর ছাওয়া অবশ্য আটকাবে না, কিন্তু এ কি হলো? এত করে গায়ে পিঠে হাত বুলিয়ে করালির মতি ফিরল না? তার নিষেধ লঙ্ঘন করে ছোকরাদের নিয়ে গেল? কাহার পাড়ার ভাঙন ধরিয়ে ছোকরাদের হাঁটাচ্ছে চন্দনপুর, ওই দক্ষিণপুরীর পথে। পাগল এলো এতক্ষণে। সে রাত্রিটা ছিল করালির উঠানে শুয়ে। গরমের দিন, খোলা উঠানে নিজের ঝুলিটা মাথায় দিয়ে একখানা মাদুরের উপর শুয়েছিল। কাহারদের বাড়িতে মাদুর বড় একটা নাই। খেজুর পাতা তাল পাতার চ্যাটাই ওরা নিজেই বুনে নেয়, ওই ওদের সম্বল। কিন্তু করালি তাকে মাদুর দিয়েছিল, নতুন মাদুর। সকালে উঠে সে এলো বনোয়ারির ওখানে। বৈশাখ মাস, ঘর ছাওনের সময়। ওইখানেই সকলের সঙ্গে দেখা হবেই। হাসি মুখে গান ধরে সে এসে দাঁড়ালো। মন হারিয়ে গিয়েছিলাম কোপাই নদীর তীরে হে, কে পেয়েছে ও সইয়েরা, দাও আমাকে ফিরে হে। কিন্তু মজলিসের লোকেরা শুধু একবার মুখ তুলে একটু শুকনো হাসি হেসে আবার গম্ভীর হয়ে গেল। বনোয়ারি, প্রহ্লাদ, রতনের তাকে বুকে জড়িয়ে ধরার কথা, তারাও চুপ করে রইল। একটু পরে বনোয়ারি বললে, এলি কখন? কাল এতে। কিন্তু ব্যাপারটা কি? অ্যানেক, তা এসেছিল ভালোই হয়েছে, চ। কোথা? ঘোষ মশাইয়ের বাংলা কুঠি 3 দিনে শেষ করে দিতে হবে। এই দেখো। আমাকে কেনে? আমাকে ছেড়ে দে। কেনে? আমার ভাই। হাসলে পাগল। বললে, গান গেয়ে ভিক করে অস পেয়েছি, ওসব খাটুনি খুটুনিতে নাই। না, তা হবে না, ওঠ। ভিক করবি? লাজ লাগবে না? হা হা করে হেসে উঠল পাগল। পরিবার না ছেলে, ঢেকি না কুলো, চাল না কুলো, দিন না আত, মাস না বছর, বাঁচা না মরা, আমার আবার লাজ শরম কিসের? বনোয়ারি হঠাৎ উত্তেজিত হয়ে উঠল। বললে, তোর শরম থাকলে কাল এতে এসে তুই আমার বাড়ি না এসে করালির বাড়িতে উঠলি। তা তোকেই বলি, করালিকেও বলি, বলিস ছোকরাকে বলি, কিছু না থাক জাত ধরম তো আছে না, তাও নাই? পাগল একটু ক্ষুণ্ণ হলো। বললে, ই কথা বলবো কেন ভাই? বলছি সাধে, বলছি অনেক দুঃখে। সে ছোকরা কজনাকে নিয়ে চন্দনপুরে গেল। বেজাত বেধম্মের আড়ত। বনোয়ারি চুপ করে গেল। আর ভাষা খুঁজে পেলে না সে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললে, তুই বলছিস ভিক মাগবি? গতর থাকতে ভিক মাগবি? বলি, ওরে একটা কথা শুধাই তোকে, যদি তোকে খেতে দিয়ে যাত্রী কেউ মারতে চায়, মারতে দিবি? পাগল বললে, চলো, কথার দরকার নাই, চলো, আমি যেছি। যেতে যেতে বনোয়ারি বললে, তারপরেতে সাঙাত? বলো সাঙাত, তোর কোণে কত বড় হলো, ভালো আছে? এই তোমার 5-এ পড়লো, তা বেশ ডাগর হয়ে উঠছে দিনে দিনে। এইবার বিয়ে হলেই হলো। হাসতে লাগলো পাগল। গান ধরে দিলে, এ বুড়ো বয়সে সে আমার নতুন নেশা হে। সেই গানটি গা দেখিনি। কোনটি? সেই সাহেব আস্তা বাঁধালে। পাগলের বাঁধা রেল লাইনের ঘেঁটু গান। চন্দনপুরে যখন প্রথম রেল লাইন বসে, তখন এই ঘেঁটু গান বেঁধেছিল পাগল। এই গান গেয়ে খুব নাম হয়েছিল। আজও কাহারেরা কখনো কখনো গায়। ঘোষ মহাশয়ের চালে চেপে পাগল গান ধরলে, ও সাহেব আস্তা বাঁধালে, হায় কলিকালে, কালে কালে সাহেব এতে আস্তা বাঁধালে, ছোকরার ধুয়ো গাইলে, 6 মাসের পথ কলের গাড়ি দণ্ডে চালালে, ও সাহেব আস্তা বাঁধালে। ঝপাঝপ খড় উঠছে, ছুঁড়ছে নিচ থেকে। বিচিত্র কৌশলে উপরের চালে বসে বারুইরা বাঁ হাতে ধরছে অদ্ভুত ক্ষিপ্রতার সঙ্গে। পাশে গাদা করে রাখছে। বাখারিতে বাখারিতে বাবুই দড়ির বাঁধন দিচ্ছে, ঠুকছে। তারপর কোমর থেকে কাটারি বা কাস্তে খুলে দড়ি কেটে আবার সেটা কোমরে গুঁজছে। বনোয়ারি ঘোষের চালের
টুইরে অর্থাৎ মাথায় দাঁড়িয়ে মধ্যে মধ্যে তাগিদ মারছে। ওরই ফাঁকে ফাঁকে একবার দেখছে উত্তর চন্দনপুরকে, একবার হাঁসুলি বাঁকের ঘেরার মধ্যে বাঁশবাদীর কাহার পাড়াকে। হাঁসুলি বাঁকের মানুষগুলি বাঁশবনের ছায়ায় দাঁড়িয়ে এতকাল ওই চন্দনপুরকে দেখে আসছে। হাঁসুলি বাঁকের বাঁশবাদীর কাহার পাড়ার উত্তরে জাঙ্গল, তার উত্তরে পোয়া তিনেক অর্থাৎ 1.5 মাইল দূরে চন্দনপুর। কাহারেরা বলে তা খানিক আধেক বেশি হতে পারেন, কমও হতে পারেন। চন্দনপুর চিরকাল ভয়ের জায়গা। কাহারেরা সাহেব বানদের গোলামি করেছে, তাদের আঙা মুখ, হাসা চোখ, লাল চুলকে যত ভয় করেছে, ঠিক ততখানি ভয় করেছে চন্দনপুরকে। চন্দনপুরের ঠাকুর মহাশয়দের, দোকানদার বণিক মহাশয়দের গ্রাম, ভগবান ভাগবতী অর্থাৎ দেব দেবীর গ্রাম। ঠাকুরদের ছিল সূর্যের মতো তেজ। এক রাস্তায় হাঁটতে ভয় থরথর করে কাঁপত কাহারেরা। কে জানে বাবা কোন খড়কুটোয় যোগ সাজসে ছোঁয়া পড়বে। বণিক মহাশয়দিগকে ভয় হিসেবের। বড় বড় মোটা মোটা খাতায় গুটি গুটি কালির আখরের লেখেন। এক খাতা থেকে আর এক খাতায় যায়, সুদে সুদে পাওনা বাড়ে। ওদের দোকানে ধার করলে সে পাওনা পাথরের মতো বুকে চেপে বসে। ভগবান ভগবতীকে আরো ভয়। তাঁরা কর্তা ঠাকুর নয়, তাঁরা কালারুদ্র নয়। তাঁদের পুজোর ঘটা কত, মহিমা কত। তাঁদের দরবারে পুজোর থান দূরের কথা, কাহারেরা নাট মন্দিরেও উঠতে পায় না, দূর থেকে দেখতে হয়। তাদের ভোগের সামগ্রীকে কাহারদের দৃষ্টি পড়লে ভোগ নষ্ট হয়ে যায়। নানা ভয়ে কাহারেরা সাধ্যমতো ও পথে হাঁটত না। নিচে থেকে এক আঁটি বাবুই দড়ি হুশ করে তার সামনে এসে পড়ল। মুহূর্তে বনোয়ারি সেটাকে ধরে ফেললে, বসে পড়ল, বাঁধন দিতে লাগলো। কাজ জোর চলেছে। পাগল মাতিয়েছে ভালো, যেমন গলা তেমনি গাইয়ে। সবচেয়ে সুখ ওকে নিয়ে পালকি বহনে। এমন ছড়ার বোল ধরবে। পাগল গেয়ে চলেছে ঘেঁটুর গান। লাল মুখ সাহেব এলো, কটা কটা চোখ, দেশ বিদেশ থেকে এলো দলে দলে লোক। ও সাহেব আস্তা, ও সাহেব আস্তা বাঁধালে, কাহার কুলের অন্ন ঘুচালে, পালকি ছেড়ে রেলে চড়ে যত বাবু লোক। ও সাহেব আস্তা। মধ্যে মধ্যে সেকালে তাদের ডাক পড়তো ওখানকার বিয়ে শাদিতে পালকি বহনের জন্য। লক্ষ্মী নারায়ণকে বহন করে গরুর পক্ষী, শিব দুর্গাকে বহন করে দুধবরণ ষাঁড় প্রভু। পৃথিবীতে বর কনে সে ঠাকুর মহাশয়রাই হন, আর বণিকেরাই হন, আর মণ্ডলেরাই হন, আর শেখ সৈয়দি হন, সকল জাতের বর কনে বহন করতে আছে এই অশ্বগোত্র কাহারেরা। কাহারেরা পালকি কাঁধে করলেই পবিত্র। পালকি চেপে ঠাকুরেরা চান করেন, ওই পুণ্যেই তাদের বারবারন্ত। সে কর্ম ঘুচিয়ে দিয়েছে ওই চন্দনপুরের কারখানা। কালে কালে কাল পাল্টায়। কালারুদ্দুর চড়ক পাটায় ঘুরে কত বছর এলো, কত গেল, কে তার হিসেব করে। আঁধার রাত্রে সুচাঁদ গল্প বলে গাজনের। বনোয়ারির মতো কাহার মাতব্বর যারা, তারা উদাস হয়ে গভীর অন্ধকার ভরা বাঁশ বনের দিকে তাকিয়ে ভাবে, দিশে হারা হয়ে যায়। কালে কালে কাল যেমন করে পাল্টায়, সে জানে কোপাই বেটি। দাঁড়াও, গিয়ে কোপায়ের কুলে দেখবে, আজ যেখানে দহ, কাল সেখানে চর দেখা দেয়। শক্ত পাথুরে নদীর পাড় ধসে সেখানে দহ হয়। কিছুটা জানে কালীদহের মাথার বাবা ঠাকুরের আশ্চর্য, অর্থাৎ এই শিমুল বৃক্ষটি। কত কোটরে ভরা, কত ডাল ভেঙে পড়েছে, কত ডাল নতুন হয়েছে, কত পাতা ঝরেছে, কত ফুলও ফুটেছে, কত ফলও ফেটেছে, কত বীজ এখানে ওখানে পড়েছে, কত বংশ বেড়েছে, কত বীজ নষ্ট হয়েছে। ওই উনি কিছু কিছু জানেন। তবে উনি তো কথা যাকে তাকে বলেন না, বলেন সাধুকে সন্ন্যাসীকে, আর নেহাত যে বাবা ঠাকুরের নজরে পড়ে তাকে। তাকে বলেন, দেখলাম অনেক কাল বাবা, রাম রাবণের যুদ্ধ দেখলাম, কেষ্ট ঠাকুর কংসকে মারলেন দেখলাম, বর্গির হাঙ্গামা দেখলাম, সাহেবদের কুঠি দেখলাম, চৌধুরীদের আমল দেখলাম, চন্দনপুরের ঠাকুর মহাশয়দের বাবু মশাই হতে দেখলাম। কাহারদের ডাক পড়ল চন্দনপুরে, সে তো এই সেদিনের কথা রে বাবা।
চন্দনপুরের ঠাকুরেরা বাবু হয়ে পিরান পড়লেন, মশমশিয়ে জুতো পায়ে দিলেন, ছুত পতিত খানিকটা কম করলেন, না করে উপায় কি বল। তারা জমি জেরাত কিনলেন, টাকা দাদন করতে লাগলেন, ইংরেজি শিখলেন, জমিদারিও কিনলেন কতজনে, চাকরি বাকরিতে দেশ দেশান্তর যেতে লাগলেন। কীর্তনের দল ছিল চন্দনপুরে, সে দল ভেঙে হলো যাত্রার দল। সে যাত্রা দলের গান বনোয়ারিরও শুনেছে অল্প বয়সে। তারপর হয়েছে থিয়েটার। এই কালে কাহারদের ডাক বেশি করে পড়ল চন্দনপুরে। বাবু মশাইদের চাষে খাটতে, বাসে খাটতে, মানে দালান কোঠার ইট বইতে সুরকি ভাঙতে কাহার নইলে চলতো না। মেয়েদের ডাক পড়ল মজুরনি করতে। এ কালে তখন সাহেব বানদের কুঠি উঠে গিয়েছে। কর্তা ঠাকুরের কোষে সাহেব মেম ডুবে মরেছে। কাহারেরা চুরি ডাকাতিও করে, আবার চাষও করে। কিন্তু চন্দনপুর হাঁসুলি বাঁকের উত্তর দিক হলেও আসল হলো দক্ষিণপুরী। ওখানে গেলে ওদের মঙ্গল হয় না। সেখানে ছিল সাপ সাপান্তরের ভয়। একালে হলো অন্য ভয়। মেয়ে হারাতে লাগলো। রাজমিস্ত্রি সকলেই প্রায় শেখ ভাই সাহেব। তারা মেয়েদের সঙ্গে অং ধরিয়ে কলমা পরিয়ে বিবি করে ঘরে নিয়ে যেতে লাগলো। বাবুদের চাপরাশিও মেয়েদের নষ্ট করতে লাগলো। বাবু ভাইয়েরাও কাহার মেয়েদের আঁচল ধরে টান দিলেন। ব্রাহ্মণের ছেলে তাদের পরশ কাহার মেয়েরা সইতে পারবে কেন? তারাই ফেটে গেল পাপে। মাতব্বরে মুরব্বিতে বারণ করলে, দু হাত বাড়িয়ে পথ আগলে দাঁড়ালো, যাস না, যতটুকু না হলে নয়, যে যাওয়াটা না গেলে চলবে না তার বেশি ও পথ হাঁটিস না। আবার কাল পাল্টায়। চন্দনপুরে এলো কলের গাড়ি, লোহার লাইন পাতলে, মাটির সড়ক বেঁধে কোথাও বা মাটিতে পুল বন্ধন হলো। চন্দনপুর হলো নদীর ঘাট। পৃথিবীর কালের ভাঙনের সকল ঢেউ এসে আগে আছড়ে পড়ে ওই চন্দনপুরে। বাবু মহাশয়রা ঢেউ বুক পেতে নিতে পারেন। তারা ব্রাহ্মণ, তারা নেকন পঠন জানেন। ভগবান তাদের ঘরে দিয়েছেন রাজলক্ষ্মী। তার কৃপাতে ওই ঢেউয়ের মুখে ঘরে এসে ঢোকে ভালোটুকু। যেমন কোপায়ের বানে ভাগ্যমন্তের জমিতে পড়ে সোনা ফলানো পলেন মাটি। কাহারদের বুকে ও ঢেউ লাগলে সর্বনাশ হয়। যেমন কোপায়ের বান ভাগ্যহীনের জমিতে চাপায় শুধু বালি, বালি আর বালি। চন্দনপুর রেল লাইন পড়ল, তাতে বাবুদের জমির দাম বাড়ল, ব্যবসা বাজার ফলাও হলো, আর কাহারদের হলো সর্বনাশ। একসঙ্গে এক দল মেয়ে চলে গেল। করালির মা গিয়েছে ওই দলে। হায় রে নীলাজ বেহায়া করালি! আবার এসেছে নতুন ঢেউ, যুদ্ধের ঢেউ। যুদ্ধের ঢেউ এসে আছাড় খেয়ে পড়েছে চন্দনপুরের ঘাটে। চন্দনপুরে লাইন বাড়বে। হাতছানির ইশারা আসে করালির হাত দিয়ে কাহার পাড়ায়, অবুঝ অবধদের কাছে, ভুলিস না, ভুলিস না তোরা। পাগলও ওই সময় তার গান শেষ করে। তারও গানে এই সুর। ইচ্ছে করেই বনোয়ারি তাকে এই গানটা গাইতে বলেছে। শুনুক। যেসব ছোকরা মনে মনে উসখুস করছে অথচ যেতে পারছে না, দুঃসাহস হচ্ছে না, তারা শুনুক, জ্ঞান হোক। আরও একটা উদ্দেশ্য আছে। পাগল গেয়ে নিক আগে। জাতি যায় ধর্ম যায় মেলেচ্ছ কারখানা, ও পথে যেও না বাবা কর্তা বাবার মানা। গা, তুই গেয়ে যা পাগল। মেয়েরা অপথে গেলে ফেরে নাকো ঘরে, বেজাতেতে দিয়ে জাত যায় দেশান্তরে। করালির মা গিয়েছে, কে জানে পাখির দশায় কি আছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বনোয়ারি। পাগল গান শেষ করে গায়, লক্ষ্মীরে চঞ্চল করে অলক্ষ্মীর কারখানা, ও পথে হেঁটো না মানিক কর্তা বাবার মানা। বনোয়ারি বললে, তবে? পাগল সাঙাত আমার, তবে? কি তবে? করালির খুব পিঠ চাপড়েছিলি শুনলাম কাল এতে। করালিকে গানটা শোনাস? পাগল চুপ করে গেল। সে ঠকে গিয়েছে। একটু পরে হেসে বলল, তুই খুব ফিচেল বনোয়ারি। বনোয়ারি বললে, পাখির কথা বলবো না, বলতে নাই আমাকে, আমি মামা। তবে তাকে শুধাস, টাকার জন্যে জাত মারবে, সেটা কি ভালো হবে? বৈশাখ মাস, দারুণ রোদ, তার উপর আজ বাতাস নাই। দর দর করে ঘেমে সারা হলো কাহারেরা। তবু মনের আনন্দে গান গেয়ে কাজ করে চলেছে। হঠাৎ পাগল বললে, বেন, যা হয়েছে তা হয়েছে।
বাকিটা কোনো রকমে আলগা খড় দিয়ে ঢাকো ভাই, গতি খারাপ। আকাশের দিকে চাইলে বনোয়ারি। হ্যাঁ, গতি খারাপই বটে। আকাশ একেবারে ইস্পাতের বর্ণ অর্থাৎ বর্ণ ধারণ করেছে। ছায়া ঠিক পড়ে নাই, তবে রোদ যেন আমলে অর্থাৎ ম্লান হয়ে এসেছে। ঠিক পশ্চিম দিকটা দেখা যাচ্ছে না। একতলা ঘর, নিচু চাল, চারিদিকের গাছপালায় ঢেকে রয়েছে দিকগুলির শেষ সীমানা। তবু ঝড় আসবে বলে মনে হচ্ছে। বনোয়ারি মনে মনে ডাকলে বাবা ঠাকুরকে, 2 দিন ঝড় সামলে দাও বাবা, 2 দিন। মুখে সে তাগিদ দিলে, কতক লোক কাজ করো, হাত চালিয়ে কাজ করো। কতক ওপরে থেকে আলগা খড়ের আঁটি চাপিয়ে দাও, ছোঁড়ো, খড় ছোঁড়ো, এই ছোঁড়ারা, এই। হঠাৎ একটা চিৎকার উঠল, হো! ওরে বাপরে, আচ্ছা গলা, কে? আকাশে আকাশে ছড়াচ্ছে গলার আওয়াজ। পাগল আতঙ্কে দাঁড়িয়ে উঠল। বেনো, কি? দেখ দেখ। কি রে? করালি? করালি? করালি বাবা ঠাকুরের শিমুল গাছের ডালে চেপে চেঁচাচ্ছে। চালে দাঁড়িয়ে উঠল বনোয়ারি। সর্বনাশ! আদ্যিকালে শিমুল বৃক্ষ বাবা ঠাকুরের আশ্রয়, সেখানে চেপেছে করালি। পশ্চিমের দিকে তাকিয়ে চিৎকার করছে, হো! ডাকছে, কাকে ডাকছে? হো বেনো কাকা, হো বেনো কাকা! থরথর করে কেঁপে উঠল বনোয়ারি। ওই উঁচু শিমুল গাছ, কাঁটায় ভরা গদি ডাল, ওর উপর উঠেছে। বাবা ঠাকুর যদি ঠেলে দেন? করালিকে লাগছে যেন পুতুলের মতো। হো, ঝড় ঝড় বেনো কাকা, পেল ঝড়, চাল থেকে নামো। চন্দনপুরে খবর এসেছে তারে। ও বেনো কাকা, ও! নামছে, এইবার করালি নামছে। পানা বললে পড়বে, এই এই। পড়ল না, সামলেছে। ওহ, সামলেছে, আর দেখা যাচ্ছে না। পাখির কান্না শুনবার জন্য উদ্গ্রীব হয়ে রইল সকলে, কিন্তু বনোয়ারি কাজ ভোলে না। খড় খড়, না ঢেকে কেউ নামতে পাবা না, ঢাকো ঢাকো। পাগল বললে, বেনো, এইবার দেখ, কর্তা ঠাকুরের বেল গাছ আর শিমুল গাছ এক করে দেখ। কর্তা ঠাকুরের বেল গাছের পিছনে সাহেবডাঙ্গার ওই টেকড়ের অর্থাৎ চড়াইয়ের গায়ে আকাশে ও কি কালচে মেঘের কুণ্ডুলি দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে বিদ্যুৎ লল্পে অর্থাৎ চমকে উঠেছে ফুঁ দেওয়া আগুনের আঁচের মতো। এই আবার, এই আবার আসছে, তাহলে আজই আসছে, আসছে, নির্ঘাত আসছে। আকাশের হেঁড়ে অর্থাৎ বায়ুকোণে মেঘের তুলোর উপর কোনো ধুনির যেন তার আঁতের ছিলের আঘাতে আঘাতে পিঁজে ফাঁপিয়ে ফুলিয়ে ছড়িয়ে দিচ্ছে। আর 2 আঁটি খড় জলদি দাও, মাথাটায় আর 2 আঁটি চাপিয়ে দি। আকাশের দিকে আরেকবার চেয়ে দেখে বনোয়ারি চালের উপর শক্ত হয়ে বসে মাথায় বাঁধন দিতে লাগলো। ব্যাস, নাম নাম। নিজে সে মইয়ের ভরসা ছেড়ে চাল থেকে লাফ দিয়ে পড়ল নিচের খড়ের গাদায়। লে, এবার দে ছুট, ঘর ঘর চল, ঘর চল। কাহারপাড়া নীল বাঁধের মাথায় দাঁড়িয়ে ডাকিনীর মতো হাঁক ছেড়ে শাপান্ত করছে নয়নের মা। ওহ, একেবারে 2 হাত তুলে ডাকছে, নাচছে যেন। এসো বাবা, এসো, খ্যাপা বাবা আমার, এসো এসো। হাঁসুলি বাঁকের দেশের কাল বৈশাখীর ঝড়। কালো মেঘের গায়ে রাঙা মাটির ধুলোর লালচে দালাই অর্থাৎ চাদর উড়ছে। কালো কোষ্টি পাথরের গড়া বাবা কালারুদ্রের পরনের রক্ত রাঙা পাটের কাপড় যেন ফুলে ফুলে উঠছে। হাঁ হাঁ করে হাঁকতে হাঁকতে আসছে, 2 হাত দোলাতে দোলাতে, বুক দিয়ে ঠেলতে ঠেলতে, সামনে যা পারে সাপটে জাপটে ধরে তুলে আছাড় মেরে ফেলতে ফেলতে ছুটে চলে পাগলা হাতির মতো, শিং বাঁকানো বুনো মোষের মতো। গাছ ভাঙে মাঝখান থেকে, ডালও ভাঙে, মূল শুদ্ধ উপড়েও পড়ে, পাতা ফুল ছিঁড়ে কুটে সারি সারি। চালের খড় উড়ে উড়ে ভাসতে ভাসতে চলে যায় বানভাসী কুটোর মতো। তাল গাছগুলো যুদ্ধ করে, মাটিতে মাথা আছড়ে পড়তে পড়তে আবার খাড়া হয়ে ওঠে, আবার নামে। আকাশ চিরে বিদ্যুৎ খেলে, কড়কড় শব্দে মেঘে ডাকে। সে আলোতে চোখে মানুষ আঁধার দেখে, সে শব্দে কানে তালা ধরে যায়। মন শুকিয়ে ভয়ে এতটুকু হয়ে যায়, পৃথিবী আর থাকবে না।
তবু ওরই মধ্যে সাহস করে বনোয়ারির বউ গোপালীবালা ঝড় ঠাকুরকে কাঠের পিঁড়ি পেতে বসতে দেয়, ঘটিতে ভরে জল দেয় পা ধুতে, বলে ঠাকুর শান্ত হয়ে বসো। বনোয়ারি ঘরের মধ্যে বসে স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখে, অনেক দিন এমন ঝড় হয়নি। ওরে বাপ রে, কি প্রচণ্ড ব্যাপার, প্রলয় হয়ে যাবে হয়তো। আলোতে ধেঁধে গেল সমস্ত, কড়কড় শব্দে থরথর করে কেঁপে উঠল পৃথিবী। বাজ পড়ল কোথায়? ওরে বাপরে, মাঠের সেই তাল গাছটার মাথা জ্বলতে লেগেছে। ও কি, ও কার ঘর? তার ঘরের চালখানা দেওয়াল ছেড়ে ঝড়ের বেগে উঠছে আর নামছে। নতুন খড়ে ছাওয়া চাল। করালির ঘর নয়? হ্যাঁ, করালির ঘরই তো। ঝড় বইছে উত্তর পশ্চিম কোণ থেকে, ঘরের উত্তর পশ্চিম কোণটা উঠছে আর নামছে। বুনো মোষ যেন শিং লাগিয়ে যে ঠেলে ঠেলে তুলছে চালখানাকে। গেল, আর বুঝি থাকবে না। ক্রমশ যেন দেওয়াল ছেড়ে বেশি ফাঁক হয়ে উঠছে। এই এই সর্বনাশ, দেওয়াল ছেড়ে গোটা চালখানায় ভেসে উঠল আকাশে, চলল, বেগে ভেসে চলল মাঠের দিকে ঝড়ের হাওয়ার মুখে। হঠাৎ একটু কাত হলো, তারপর হলো পুরো কাত, ঘুরপাক খেলে কয়েকবার নিচে পড়লো হুমড়ি খেয়ে, হাঁসুলি বাঁকের মাঝ মাঠে পড়ল। বনোয়ারি ঘর থেকে বেরিয়ে এলো, সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো পাগল। কার ঘর বেন? করালি মনে হচ্ছে। করালির? হ্যাঁ, আর তার সন্দেহ নাই। নয়নের মায়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে এই ঝড়ের মধ্যেও। করালির ঘর উড়েছে, তাতে আক্রোশ মেটার আনন্দে নয়নের মা তারস্বরে এই ঝড়ের মধ্যেই যেন সুরে সুর মিলিয়ে গাল দিচ্ছে। শিউরে উঠল বনোয়ারি নয়নের মায়ের গালাগাল শুনে। হাঁসুলি বাঁকের উপকথার গালাগাল সাপ সাপান্ত কোনো কিছুকে রেয়াত করে না, ক্ষমা নাই, ঘেন্নাও নাই তার মধ্যে। চোখের মাথা খায়, গতরের মাথা খায়, স্বামী পুত্রকে জমের মুখে দেয়, ঘর সংসার জ্বালিয়ে ছাড়খাড় দেবার জন্য ভগবানকে ডাকে। চুল যায় এলিয়ে, অঙ্গের বসন পরে খুলে, সেদিকে দৃকপাত করে না। আক্রোশে ক্রোধে উন্মত্ত হয়ে কাহার মেয়ে গাল দিতে দিতে নাচতে থাকে, হাতে তালি দেয়, কখনো দুলতে থাকে। সে সবই বনোয়ারি জানে। শুনতে কটু লাগে, নইলে ওতে কিছু হয় না, এ অভিজ্ঞতাও তার আছে। গত জন্মের করম দোষে ছোট জাত হয়ে জন্মেছে। এ জন্মেতে এমন পুণ্যি কিছু নেই যা বলবে তাই ফলবে। ভয় ব্রাহ্মণ বৈদ্য বড় জাত মহাশয়দের জীবকে। ও জীবের বাক্যিতে আর শিবের বাক্যিতে তফাৎ নাই। নয়নের মায়ের গালিগালাজ শুনে শিউরে ওঠে নাই বনোয়ারি। শিউরে উঠেছে নয়নের মা ঝড়ের মধ্যে যা দেখেছে তাই শুনে। নয়নের মা হা হা করে হাসছে আর হাতে তালি দিয়ে বলছে, মেঘের কোণে বাবার বাহন ফনা তুলে উঠেছে, লক লকিয়ে জিভ কাটছে, অর্থাৎ বার করছে, ফোঁস ফুঁসিয়ে গজরাচ্ছে, আগুনের আঁচে ঝলসানো অঙ্গ ডাহতে খেপে ওঠে, আকাশে মাথা ঠেকিয়ে ঝড় তুলেছে। আমি চোখে দেখলাম যে মেরেছে পুড়িয়ে তার ঘর দিলে উড়িয়ে। হে কর্তা বাবা, হে বাবা ঠাকুর, তুমি খেপে ওঠো বাবা, বাহনের মাথায় উঠে দাঁড়াও এইবার, আকাশের বাজ নিয়ে নষ্ট দুষ্টু বজ্জাতের মাথায় ফেলো বাবা, কড়কড় করে ডাক মেরে হাঁক মেরে ফেলে দাও বাজ, পুড়ে ফেটে মরে যাক ছটফটিয়ে, হে বাবা হে বাবা। থরথর করে কেঁপে উঠল বনোয়ারি। সেই বিচিত্র বরণ ভয়ঙ্কর সাপটির পুড়ে মরবার দৃশ্যটি তার মনে পড়ে গেল। সুচাঁদ পিসি কথাটি প্রথম বলেছিল, তারও মনে কথাটির উপর বিশ্বাস হয়েছিল কিছু কিছু। আজ নয়নের মা এ কি বলছে? চোখে দেখছে সে ওই মেঘের মধ্যে তার ফনা, তার জীব। পাগল বিস্মিত হয় তার ভিতার্ত দৃষ্টি দেখে। সে ঘটনার কিছুই জানে না, শুধু খানিকটা আভাস পেয়েছে মাত্র। তবুও সে বাঁশবাদীর কাহার, খানিকটা অনুমান করতে পারছে বনোয়ারির ভয়। সঙ্গে তারও ভয় লাগছে। সে ভীত কণ্ঠেই ডাকলে, বেনো। কি হলো? বনোয়ারি আঙুল দেখালে আকাশের দিকে, দেখ। বনোয়ারি আকাশের দিকে চেয়ে রয়েছে। মোটা মোটা জলের ফোঁটা এসে চোখে পড়ছে, তবুও সে চেয়ে আছে আকাশের বায়ু কোণের দিকে। বৃষ্টির ধারায় আকাশের ধুলো ধুয়ে নেমে গিয়েছে মাটিতে।
বাতাসের বেগে মেঘপুঞ্জে দ্রুত আবর্তন স্পষ্ট দেখা যাচ্ছে। সাদা কালো মেঘের বিচিত্র বর্ণ সংস্থান হয়েছে সেখানে। হাঁসুলিবাকের উপকথায় মানুষের দৃষ্টিতে কত অপদেবতা দেখা দেয়। বর্ষার আকাশে হাতি নামা ধরা পড়ে। কোপায়ের বন্যায় বড় মশাল জ্বালিয়ে যক্ষের নৌকা আসা দেখতে পাওয়া যায়। আজও নয়নের মা দেখেছে মেঘের মধ্যে, ঝড়ের মধ্যে কর্তা ঠাকুরের বাহনকে। বনোয়ারিও যেন দেখতে পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মেঘের চেহারার মধ্যে সেই মা মনসার বেটি কর্তা ঠাকুরের বাহন চন্দ্রবোড়া সাপটির দেহের বর্ণ বৈচিত্র্যের সঙ্গে মেঘের সাদা কালো রঙের বর্ণ সংস্থানের স্পষ্ট মিল দেখতে পাচ্ছে। পাগল বুঝতেও চেষ্টা করেও ঠিক করে বুঝতে পারলে না বনোয়ারি কি দেখতে পেয়েছে। তবে সেও কাহার, সে আর একটা সম্ভাবনা দেখতে পেলে মেঘ এবং প্রকৃতির গতির মধ্যে থেকে। সে ডাকলে শঙ্কিতভাবে, গায়ে হাত দিয়ে বনোয়ারিকে সচেতন করে ডাকলে, বেনো বেনো, পাথর পাথর পড়বে বেনো। হ্যাঁ, পাথর পাথর। বৃষ্টি অত্যন্ত মৃদু হয়ে এসেছে, দুটি চারটি কুচি শিল পড়তেও শুরু করেছে। ঘরকে চল। পাগল বনোয়ারির হাত ধরে টানছে। বনোয়ারি হাত ছাড়িয়ে নিল। পাপ, করালির পাপ। ছাড় পাগল, হাত ছাড়। হে বাবা ঠাকুর, ক্ষমা করো, তুমি মার্জনা করো। পাগল টেনে বনোয়ারিকে ঘরের মধ্যে নিয়ে গেল। দেখতে দেখতে শিলাবৃষ্টি প্রবল হয়ে উঠল। ছোট ছোট ছেলেরা মাথার হাত দিয়ে উঠানে নেমে শিলের টুকরো কুড়িয়ে খেতে আরম্ভ করলে। প্রবীণেরা তাদের ধমক দিয়ে উপরে তুললে। মেয়েরা ছুটে গেল নীল বাঁধের ঘাটে। নীলের বাঁধের জলে আছে হাঁসগুলো, ওগুলো হয়তো মরবে। জলে ডুবে অবশ্য ওরা থাকতে পারে, কিন্তু কতক্ষণ থাকবে। আয় আয় আয়, কোর কোর কোর, আয় আয়, কোর কোর কোর, তি তি তি। চমকে উঠল বনোয়ারি একটি কণ্ঠস্বরে। কালো বউ। কালো বউ দুটো হাঁস বগলে নিয়ে বক্র কটাক্ষ হেনে চলে গেল। যাক, ও ভাবনার সময় নাই বনোয়ারির। পাগল বললে, ভাগ্য ভালো, ছাগলগুলো ঘরে ঢুকেছে। পাগলের পাশেই বেনোর ছাগল চারটে দাঁড়িয়ে জল ঝাড়ছে মধ্যে মধ্যে। রোঁয়াগুলো খাড়া হয়ে উঠছে, বেশ নিশ্চিন্ত হয়ে রোমন্থন করছে। শিল পড়ছে অজস্র ধারে, ক্রমশ মোটা হচ্ছে আকারে। ঝরঝর শব্দে পড়ছে, চালে ধূপ ধূপ শব্দ উঠছে। নীল বাঁধের পদ্ম পাতাগুলো ফুটে ফেটে ছিঁড়ে টুকরো হয়ে গেল। কাহারেরা স্তব্ধ হয়ে গিয়েছে, দেখছে শিলাবৃষ্টি। নয়নের মায়ের কণ্ঠস্বর পর্যন্ত থেমে এসেছে। মাঠ ঘাট ঘরের চাল সব শিলার খণ্ডে ছেয়ে সাদা হয়ে গেল। ঝড় বৃষ্টি শিলাবর্ষণে লন্ড ভন্ড করে ঘন্টা দুয়েক পর আকাশ পরিষ্কার হয়ে গেল। কাল বৈশাখী থেমে গেল। অস্ত যাবার মুখে সূর্যও দেখা দিলে। লাল হয়ে গেল আকাশটা। ঝড় বৃষ্টির পরে কাহারপাড়ার মেয়েরা ছেলেরা ছুটল বন বাদার খুঁজতে। কোথায় ডাল ভেঙেছে, পালা ভেঙে তাল গাছের শুকনো পাতা খসেছে, কুড়িয়ে আনতে হবে। প্রবীণারা ঘর দৌড় পরিষ্কার করতে লাগলো। খড়কুটোতে ঝড়ে শিলে ছিঁড়ে খসে পড়া গাছের কাঁচা পাতায় উঠোন ছেয়ে গিয়েছে। নসুবালা সুচাঁদ কাঁদছে তারস্বরে। হাঁসুলি বাঁকের নিয়ম। বসন মাথায় হাত দিয়ে বসে আছে। ওদিকে নয়নের মা এখনো ধেই ধেই করে নাচছে। ওর ঘরের চালও আধখানা উড়েছে, তাতেও ভ্রুক্ষেপ নাই। পাখি করালিকে বলছে, শোন শোন কি বলছে হারামজাদি, অর্থাৎ নয়নের মা। করালি এক দৃষ্টে চেয়ে রয়েছে চাল শূন্য ঘরখানার দিকে। মধ্যে মধ্যে বলছে, শালো শালো, নীলি নীলি আমার ঘরটাই নীলি। পাগলা এসে দাঁড়ালো। করালি বললে, দেখো। দেখলাম। শালো আমার উপর দিয়ে গেল হে ঝড়টা। পাথর টাথর বাজে নাই তো? বেশ হেসে উঠল করালি। বললে, সে এক কাণ্ড, ঘরের মধ্যে খাটিয়ার তলায় গরুর মতো। হো হো করে হেসে উঠল করালি। বললে, পাখি কিছুতে ঢুকবে না, টেনে বুঝেছ কি না ছেঁচড়ে ঢোকালাম, তারপরেতে খটখট পটপট। ওহ! মাতলা নটবর এলো। মাতলা বললে, আহ, এমন সুন্দর করে ঘরখানা সাজালে। দূর শালো, আবার করব। শালোর চালে এবার লোহার তার দিয়ে বাঁধেঙ্গা, দেখ না। তারপর বসলো ওদের মজলিস।
করালির মজলিস। পাগল ধীরে ধীরে অনেক বুঝালে করালিকে। বনোয়ারির কথা তার মনে লেগেছে। শেষে বললে, বনোয়ারি একটা দামি কথা বলেছে। বললে, টাকা দিয়ে যদি কেউ বলে জাতটি দাও, দেবে তুমি? হো হো করে হেসে উঠল করালি। বললে, জাত? জাত লেয় কে? তার ঘর কোনখানে? বলি, জাত মারে কে? জাত মারে কে? অবাক হয়ে গেল পাগল। হ্যাঁ হ্যাঁ, জাত মারে কে? জাত? জাত যায় পরের এঁটো খেলে কুড়োলে, ছোঁয়া খেলে যায় না? জাত ওদের গিয়েছে, আমার যায় নাই, বুঝেছ? আমার জাত মারে কে? পাগল ঘাড় নেড়ে বুঝতে চেষ্টা করেছিল কথাটা। কথাটার মানে নাই, কিন্তু কথাটা কথার মতো কথা বটে। ডাকাবুকোর কথা, জবরদস্তের কথা, শেষ কথা। একজন এসে ডাকলে বাইরে থেকে, পাগল দাদা, মাতব্বর ডাকছে। কেন রে? এই তো এলাম। মিত্তি গোপালপুরের মিত্তিমশার ঘরের নোক এসেছে। বিয়ে, দুখান পালকির কাহার চাই, আই শেষের দল চাই। ইতি হাঁসুলি বাঁকের উপকথার 3য় পর্বের 3য় অধ্যায় সমাপ্ত হলো। ধন্যবাদ।